গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব 17। আমি অবশ্যই তার সাথে লড়ব, বললেন তিনি। তারপর সে বুঝতে পারবে আমি ভয় পেয়েছি কিনা। খোদার দোহায়, স্যার হেনরিকে নিবৃত্ত করার প্রয়াস চালালাম আমি। একজন মরিয়া লোকের বিরুদ্ধে লড়ে নিজের জীবনকে হুমকির মুখে ফেলবেন না। যারা আজ আপনাকে লড়তে দেখেছে কেউই বিশ্বাস করবে না যে আপনি ভীতু কাপুরুষ। আমি তার সাথে লড়বই। অমোঘ জবাব স্যার হেনরির। কোনো জীবিত মানুষ আমাকে কাপুরুষ বলতে পারবে না। আমি পুরোপুরি তৈরি। বলার সাথে সাথে সামনে অগ্রসর হলো সে। রণকুঠারটা উঁচু করে ধরেছে। বিস্ময়কারিতা দেখে নিজের হাত নিজেই কচলাচ্ছি। কারণ স্যার হেনরি যদি একবার লড়াই করার ব্যাপারে মনস্থ করে ফেলে, তাকে ফেরানোর কারো সাধ্য নেই। আপনি লড়বেন না শ্বেতাঙ্গ ভাই আমার? স্যার হেনরির কাঁধে আন্তরিকভাবে একটা হাত রেখে বলল ইগনোসি। আপনি ইতিমধ্যে যথেষ্ট লড়াই করেছেন, আর আপনার যদি কিছু হয়ে যায় তবে তা আমার হৃদয়কে বিদীর্ণ করবে। আমাকে লড়তেই হবে ইগনোসি। ব্যর্থহীন জবাব স্যার হেনরির। চমৎকার ইনকুবো, আপনি আসলেই একজন সাহসী লোক। এটা দারুণ উপভোগ্য একটা লড়াই হবে। লক্ষ্য করো টোয়ালা, ঐরাবত তোমার সাথে লড়াই করার জন্য তৈরি। বুনো পিশাচের মতো খলখল করে হেসে উঠল সাবেক রাজা। অগ্রসর হলো সামনে স্যার হেনরিকে মোকাবেলা করার জন্য। খানিকক্ষণ দুজনেই স্থিরভাবে দাঁড়িয়ে রইল। অস্তগামী সূর্যের কিরণ যেন তাদের পোশাকে আগুন ধরিয়ে দিল। অদ্ভুত সামঞ্জস্যপূর্ণ এক লড়াইয়ের জুটি, যেন দুজনে দুজনার জন্য তৈরি হয়েছে। পরস্পরকে ঘিরে চক্রাকারে ঘুরছে দুই যোদ্ধা। ঊর্ধ্বে উত্তোলিত দুজনের রণকুঠার। আচমকাই ছেড়ে দেওয়া স্প্রিংয়ের মতো সামনে ছুটে এলেন স্যার হেনরি। সজোরে আঘাত হানলেন টোয়ালার উপরে। একপাশে সরে গিয়ে হামলাটা এড়াল টোয়ালা। আঘাতটা এতটাই ভয়ঙ্কর ছিল যে নিজেই ভারসাম্যে টলে গেল স্যার হেনরির। আর এই সুযোগটা পুরোপুরি লুফে নিল তার প্রতিপক্ষ। ঘুরিয়ে নিজের রণকুঠারটা সবেগে নামিয়ে আনল ভারসাম্যহীন স্যার হেনরির ওপরে। রক্ত ছলকে উঠল আমার বুকের ভেতর। ধরেই নিয়েছি এই আঘাতে শেষ হয়ে যাবে সব আশা। কিন্তু না, অপূর্ব দক্ষতায় নিজেকে সামলে নিলেন স্যার হেনরি। ঝট করে বা হাতটা তুললেন উপরে। আর তার আর রণকুঠারের মাঝে বাধা হয়ে দাঁড়ালো ঢাল। আর ঢালের প্রান্ত ছুঁয়ে গিয়ে পিছিয়ে গেল কুঠারটা। মারাত্মক কোনো ক্ষতিসাধন না করে আঘাত করল কাঁধে। পরক্ষণেই পাল্টা আঘাত হানলেন স্যার হেনরি। তবে টোয়ালাও প্রস্তুত। ঢাল দিয়ে ফেরালেন স্যার কার্টিসের আঘাত। তারপর ক্রমাগত চলতে লাগলো আঘাত আর প্রত্যাঘাত, যার বেশিরভাগই হয় ঢালে লাগলো কিংবা এড়িয়ে যাওয়া হলো। উত্তেজনার পারদ ক্রমেই বেড়ে চলেছে। যে রেজিমেন্ট লড়াইটা দেখছিল তারা শৃঙ্খলা ভুলে আরো সামনে এগিয়ে এলো। প্রতিটা আঘাতের সাথে সাথে উল্লাসের চিৎকার করে উঠছে। পরক্ষণেই গুঙ্গিয়ে উঠছে টোয়ালাকে পাল্টা আঘাত হানতে দেখে। আমার পাশেই মাটিতে শুয়ে রাখা ছিল গুটকে। ইতিমধ্যে জ্ঞান ফিরেছে তারও। উঠে বসেছেন। উপলব্ধি করার চেষ্টা করছেন কি ঘটছে আশেপাশে। এক পর্যায়ে আমার কাঁধ আঁকড়ে ধরল সে। এক পায়ে ল্যাংচাতে ল্যাংচাতে এগোলো সামনের দিকে। আমাকেও বাধ্য করছে এগোতে। সেই সাথে স্যার হেনরিকে উৎসাহ দিতে প্রাণপণে চিৎকার করছেন। ওকে পেরে ফেলুন মদ্দা হাতেই, চেঁচিয়ে বলতে লাগলো ক্যাপ্টেন। ওটা দারুণ আঘাত ছিল, কুঠারটার ভেতরে ভরে দিন, ইত্যাদি ইত্যাদি। এই মুহূর্তে ঢাল দিয়ে একটা আঘাত ফেরালেন স্যার হেনরি। পরক্ষণে তার সমস্ত শক্তি দিয়ে আঘাত হানলেন টোয়ালার উপর। আঘাতটা টোয়ালার ডাল ভেদ করে চেইন বর্মে আঘাত করল টোয়ালার। তীব্র যন্ত্রণায় চিৎকার ছাড়ল টোয়ালা, আর সাথে সাথেই পাল্টা আঘাত হানল। আঘাতটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা তার প্রতিপক্ষের গন্ডারের শিঙে তৈরি হাতলটা কেটে, যা ইস্পাতের সাহায্যে আরো শক্তিশালী করা হয়েছিল, সে হাতলটা আঘাত করল স্যার কার্টিসের মুখে।
তীব্র হতাশায় ঘুমিয়ে উঠল বাফেলো বাহিনী। কারণ আমাদের মহানায়কের রণকুঠারের চওড়া ইস্পাতের ফলা ছিটকে পড়েছে মাটিতে। আর তীব্র রণহুঙ্কার ছেলে টোয়ালা আবারও তার কুঠার উঠিয়েছে আঘাত হানার জন্য। নিজের অজান্তেই চোখ বন্ধ করে ফেলেছি আমি। আবার যখন চোখ খুললাম, স্যার হেনরির ঢাল তখন পড়ে আছে মাটিতে। আর স্যার হেনরি তার সবল বাহু দিয়ে সারাশির মতো আঁকড়ে ধরেছেন টোয়ালাকে। ভালুকের মতো পরস্পরকে আঁকড়ে ধরে পাক খাচ্ছে দুই যোদ্ধা। তাদের সমস্ত পেশি শক্তি ব্যবহার করছে নিজেদের জীবন আর সম্মান বাঁচানোর প্রয়াসে। নিজের সমস্ত শক্তি জড়ো করে ইংরেজকে মাটি ছাড়া করল টোয়ালা। তারপর দুজনেই আছড়ে পড়ল মাটিতে। পরস্পরকে জড়িয়ে ধরে গড়াগড়ি খাচ্ছে চুন বিছানো মেঝেতে। নিজের রণকুঠার দিয়ে স্যার হেনরির মাথায় আঘাত হানার প্রয়াস চালাচ্ছে টোয়ালা। আর স্যার হেনরি নিজের বেল্টে আটকানো টোলাটা বের করে টোয়ালার বর্ম ছিন্ন করার চেষ্টা চালাচ্ছেন। সে এক ভয়ানক দৃশ্য, চোখ দিয়ে যা অনুসরণ করা কঠিন। ওর কুঠারটা কেড়ে নিন, চিৎকার করে উঠলেন গুড। আর আমাদের মহানায়ক হয়তো শুনতে পেলেন গুডের কথা। যে কোনোভাবেই হোক টোলা ফেলে দিয়ে কুঠারটা আঁকড়ে ধরলেন স্যার হেনরি, যেটা মোষের চামড়ার দড়ি দিয়ে বাঁধা রয়েছে টোয়ালার কোমরের সাথে। এখনো বুনো বিড়ালের মতো পরস্পরকে আঁকড়ে ধরে গড়াগড়ি খাচ্ছে দুজে। আচমকাই ছিঁড়ে গেল মোষের চামড়ার বাঁধন, আর চরম এক ঝটকায় নিজেকে বাঁধন মুক্ত করলেন স্যার হেনরি। পরক্ষণেই ঝট করে উঠে দাঁড়ালেন তিনি। আহত চেহারা থেকে রক্ত ঝরছে। অস্ত্রটা এখনো ধরে রেখেছেন তার মুঠোতে। তোয়ালার অবস্থাও খারাপ, পুরো চেহারাটা রক্তে মাখামাখি। নিজের বেল থেকে টোলা বের করে নিল কানা, ছুঁড়ে মারল স্যার কার্টিসের দিকে। আর ভারী অস্ত্রটা আঘাত করল কার্টিসের বুকে। সত্যিকার অর্থে মারাত্মক একটা আঘাত। তবে যিনি এই চেন বর্মটা তৈরি করুক না কেন, নিজের কাজের ব্যাপারে সূক্ষ্ম দক্ষতা ছিল লোকটা। বর্মে বাধা পেল অস্ত্রটা। তীক্ষ্ণ চিৎকার ছেড়ে আবারও আঘাত হানল টোয়ালা। আরও একবার চেইন বর্মে প্রতিহত হল ভারী টোলা। টলটে টলটে পিছিয়ে গেলেন স্যার হেনরি। আরও একবার আক্রমণ শানাল টোয়ালা। তবে ইতিমধ্যে আমাদের ইংরেজ মহানায়ক নিজেকে সামলে নিয়েছেন। ভারী রণকুঠারটা তুললেন মাথার উপর, তারপর সর্বশক্তিতে নামিয়ে আনলেন টোয়ালার উপর। হাজার হাজার কণ্ঠ থেকে তীক্ষ্ণ একটা চিৎকার ভেসে এল। আর লক্ষ্য করলাম টোয়ালার ঘাড় থেকে ছিটকে গেল মাথাটা, উড়ে এসে পড়ল মাটিতে ইগনোসির পায়ের কাছে। এক মুহূর্ত খাড়া হয়ে থাকল মুন্ডহীন ধরটা, তারপর ধপাস করে লুটিয়ে পড়ল মাটিতে। ফোয়ারার মতো রক্ত বেরিয়ে এলো কাটা ধমনীগুলো দিয়ে। অক্ষম ক্ষোভে মোচড় খেল দেহটা, তারপর নিথর হয়ে গেল। আর ক্লান্ত শান্ত স্যার হেনরি ধপাস করে পড়ল নিথর ধরটার পাশে। সাথে সাথেই স্যার হেনরিকে তুলে নেওয়া হলো। ব্যগ্রভাবে তার চোখে মুখে জলের ছিটা দেওয়া হলো। খানিক পরেই চোখ মেলে তাকালেন মহাবিদ্রোহী রণক্লান্ত। না মরেননি আমাদের মহানায়ক। আর তখনই দিগন্তে অস্তমিত হল সূর্য, আর টোয়ালার ধুলোয় পড়ে থাকা কাটা মুন্ডুটার দিকে এগোলাম আমি। কপাল থেকে হীরাটা খুলে নিয়ে দিলাম ইগনোসির হাতেই। এটা গ্রহণ করুন, বললাম আমি, কুকুয়ানাদের আইন সিদ্ধ রাজা। মুকুটটা নিজের কপালের সাথে বেঁধে নিল ইগনোসি। তারপর অগ্রসর হল সামনে। মুন্ডহীন ধরের চওড়া বুকে একটা পা তুলে দিল। তারপর হাঁক ছাড়ল তীক্ষ্ণ কণ্ঠে। চিৎকারটা এতটাই হৃদয়গ্রাহী আর এতটাই বুনো যে কোনটাকে প্রাধান্য দেব সেটা নির্ণয় করতে রীতিমতো হিমশিম খাচ্ছি। একবার এক জ্ঞানী লোককে হোমারের রচনা আবৃত্তি করতে শুনেছিলাম। তার সেই সুরলা কণ্ঠে আমার রক্তে যেন বান ডাকার উপক্রম হয়েছিল। আর আজ ইগনোসির এই তীক্ষ্ণ কণ্ঠের বিজয় উল্লাস যেন একই রকম অনুভূতি জাগিয়ে তুলেছে আমার হৃদয়ে। যদিও নানাবিধ ঘটনা প্রবাহ আর আবেগের বহুমুখতায় আমি রীতিমতো হতক্লান্ত। এখন, বলতে লাগল ইগনোসি, আমাদের বিদ্রোহ বিজয়ে রূপান্তরিত হয়েছে। আর আমরা অশুভ শক্তিকে আমরা ন্যায়সঙ্গতভাবে পরাস্ত করেছি। পূর্বাঙ্গে জেগে উঠল অত্যাচারীরা, মাথায় পালক বেঁধে যুদ্ধের জন্য তৈরি করল নিজেদের। তারা উঠে দাঁড়ালো বর্ষা হাতে নিয়ে,
সৈন্যরা তাদের ক্যাপ্টেনদের ডেকে এসে বলল, এসো, আমাদের নেতৃত্ব গ্রহণ করো। আর ক্যাপ্টেনরা রাজার কাছে আরতি জানালো, আমাদের যুদ্ধ পরিচালনা করুক। তারা তাদের মর্যাদা নিয়ে উঠে দাঁড়ালো। 20,000 লোক, সেই সাথে আরো 20,000 যোগ হলো। তাদের মাথার পালক ছেয়ে ফেলল পৃথিবী, ঠিক যেভাবে একটা পাখি ঘিরে রাখে তার নীড়কে। তারা তাদের বর্ষাগুলো ঊর্ধ্বে তুলে ধরল। তারা যুদ্ধের উন্নয়নদায় হয়ে পড়েছিল। তারা অগ্রসর হয়েছিল আমার বিরুদ্ধে। তাদের শক্তিশালী লোকটা ছুটে এসেছিল আমার দিকে, আমাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। তারা চিৎকার করে অট্টহাস্য করে বলেছিল, হা হা, সেটি মধ্যে একটা মরা লাশ। আর আমি তাদের মুখের উপর নিঃশ্বাস ফেললাম, আর আমার নিঃশ্বাস ঝড়ের মতো দুর্বার। আর দেখুন, তারা সবাই এখন মৃত। আমার বজ্র তাদের ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমি আমার বর্ষার ঝলক দিয়ে শুষে নিয়েছি তাদের শক্তি, আর আমার বজ্রকণ্ঠের সাহায্যে কাঁপিয়ে দিয়েছি তাদের পৃথিবী। তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে চারদিকে। তারা উধাও হয়ে গেছে, ঠিক যেভাবে সূর্যের আগমনে উবে যায় কুয়াশা। তারা এখন কাকশিয়ালের খাবার, আর রণক্ষেত্র তাদের রক্তে রঞ্জিত। কোথায় সেই সকালের মহাশক্তিধর? কোথায় সেই মহাগর্বিত ব্যক্তিবর্গ যারা বলেছিল সে ইতিমধ্যেই মৃত? তারা তাদের মাথা নত করেছিল, কিন্তু ঘুমের ঘরে নয়। তারা অগ্রসর হয়েছিল, সেটাও ঘুমের মধ্যে নয়। তারা বিস্মৃত হয়েছে, তারা বিলীন হয়ে গেছে অন্ধকারে, আর কখনো ফিরে আসবে না। আর তাদের স্ত্রীদের নিয়ে যাবে অন্যরা, তাদের সন্তানরাও মনে রাখবে না তাদের কথা। আর আমি স্বয়ং কুকুয়ানাদের রাজা। ইগলের মতো আমার নীড় খুঁজে পেয়েছি। লক্ষ্য করুন, রাতের অন্ধকারে আমি যাযাবরের মতো ঘুরেছি, কিন্তু ভোরের আলোয় আমি আবার ফিরে এসেছি আমার শৈশবের আস্তানায়। হে কুকুয়ানাবাসী, আমার ডানার ছায়ায় আশ্রয় নাও। আমি তোমাদের নিরাপত্তা বিধান করব, আর তোমাদের হতাশার অন্ধকারে নিমজ্জিত হতে হবে না। এটাই সর্বোত্তম সময় নিজেদের পারিতোষিক গ্রহণ করার। উপত্যকার সমস্ত গবাদি পশুই আমার, প্রালের সমস্ত কুমারীও আমার। শীত এখন অতীত, হাতছানি দিয়ে ডাকছে গ্রীষ্ম। এখনো কি অশুভ তার মুখ আবৃত করে রাখবে? শুভর সূচনা হবে পুরো প্রান্তর জুড়ে ফুটে থাকা লিলি ফুলের মতো। আনন্দ করো হে আমার লোকেরা, অত্যাচারীকে পদদলিত করার খুশিতে আনন্দ করুক সমস্ত রাজ্যবাসী, আর আমি তোমাদের রাজা। বিরতি নিল ইগনোসি। তারপরে দুরাগত কল্লোলের মতো ভেসে এলো জবাব, আপনি আমাদের রাজা। আর এইভাবেই দূতের কাছে বলা আমার ভবিষ্যৎবাণী সত্যি পরিণত হয়েছিল। আর ৪৮ ঘন্টার মধ্যে তোয়ালার মুন্ডহীন ধর লটকে রইল তোয়ালার দরজার সামনে। গুডের অসুস্থতা। লড়াই শেষ হতেই স্যার হেনরি আর গুডকে বয়ে নিয়ে যাওয়া হলো টোয়ালার রাজকুঠিরে। আমিও যোগ দিলাম তাদের সাথে। পরিশ্রম আর রক্তক্ষরণে দুজনেই ভীষণ ক্লান্ত। যদিও আমার অবস্থা তাদের তুলনায় কিছুটা ভালো হলেও খুব বেশি ভালো বলা যাবে না। এমনিতেই তারের মতো পেশিবহুল শরীর আমার, আর অন্য যে কোনো মানুষের তুলনায় অনেক বেশি ধকল সহ্য করতে পারি। এটা সম্ভবত আমার হালকা পাতলা শরীর আর দীর্ঘদিনের প্রশিক্ষণের কারণেই অর্জিত হয়েছিল। তারপরেও সেদিন আমার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। আর এমনটা যখন ঘটে তখন আমার পুরনো ব্যথাগুলোই নতুন করে চাকাল দেয়। বিশেষ করে সিংহের হামলায় তৈরি হওয়া ব্যথাটা। এছাড়া মাথাটাও দপদপ করে ব্যথা করছে। সকালে যে আঘাতের কারণে অচেতন হয়ে পড়েছিলাম, সেই কারণেই তৈরি হয়েছে এই ব্যথাটা। সেদিন অপরাহ্নে আমাদের মতো এমন ত্রয়ী হতভাগ্য খুঁজে পাওয়া কঠিন। তবে এই বলে নিজেদের সান্ত্বনা দিতে পারছি, সেদিন রাতে হাজার হাজার সাহসী লোক পড়েছিল ময়দানের লাশের স্তূপে, যারা সকালেও সুস্থ সবল দেহে নতুন করে একটা দিন শুরু করেছিল। যাই হোক, সুন্দরী ফুলাটা, যে মেয়েটার প্রাণ বাঁচানোর পর থেকেই সে আমাদের ভৃত্যের দায়িত্বটা নিজ কাঁধে নিয়ে নিয়েছে। বিশেষ করে গুডের আমাদের চেইন বর্মগুলো খুলতে সাহায্য করল, যা আজ আমাদের দুজনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। চেইন শার্ট খুলতেই দেখা গেল শরীরের বিভিন্ন জায়গা ক্ষত থেকে রক্ষা করলেও থেতলানো প্রতিরোধ করতে পারেনি বর্মা। স্যার হেনরি আর ক্যাপ্টেন গুডের একাধিক জায়গা মারাত্মকভাবে থেতলে গেছে, আর আমিও কোনোভাবে থেতলানোর আওতামুক্ত নই।
ব্যথা উপশমের জন্য সবুজ জড়িবুটির একটা সুগন্ধি মিশ্রণ থ্যাতলানো জায়গায় লেপে দিল খোলাটা। বেশ আরামদায়ক একটা অনুভূতি লাভ করলাম। থ্যাতলানো জায়গাগুলো যন্ত্রণাদায়ক হলেও গুড়ের তুলনায় তা কিছুই নয়। কারণ তোলার আঘাতে তার পায়ে বড় আকারের গর্ত তৈরি হয়েছে, আর সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অন্যদিকে স্যার হেনরির চোয়াল কেটে গিয়েছে তোয়ালার রণকুঠারের হাতলের আঘাতে। সৌভাগ্যই বলতে হবে, গুড সার্জন হিসাবে বেশ কার্যকর। তবে সেই ছোট্ট মেডিসিনের বাক্সটা হাজির হতেই ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করে প্রথমে স্যার হেনরি, তারপর নিজের ক্ষতস্থান সেলাই করে নিলেন। কুকুয়ানাদের টিমে প্রদীপের আলোয় যথাসম্ভব সন্তোষজনকভাবেই কাজটা সারলেন গুড। এরপর ক্ষতস্থানে কিছু অ্যান্টিসেপটিক মলম লাগালেন, যা একটা ছোট বাক্সে রাখা ছিল। আর ক্ষতস্থানগুলো ঢেকে রাখলাম আমাদের সাথে থাকা রুমাল দিয়ে। ইতিমধ্যে ফুলাটা আমাদের জন্য এক ধরনের ঘন স্যুপ তৈরি করেছে পথ্য হিসেবে, কারণ কোনো কিছু খাওয়ার মতো অবস্থায় ছিলাম না কি। ঘন স্যুপ কোনো রকমে গিলেই রাজকুটিরের রাজসিক ক্যারস তথা ফারের বিছানায় নিজেদের এলিয়ে দিলাম, যা মৃত রাজার এই জমকালো কুটিরে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! এটা ছিল টোয়ালার নিজের বিছানা, আর টোয়ালার জন্য নির্দিষ্ট করা ছিল কারস বিছানো ছিল সেটায়। এবং স্যার হেনরি, যিনি তাকে হত্যা করেছিলেন, তিনি সেই রাতে সেই কারসে ঘুমিয়েছিলেন। যদিও ঘুমের কথা উল্লেখ করছি, আসলে সারাদিনের এই হত্যাযজ্ঞের পর ঘুমানোটা আদতেই খুব কঠিন ছিল। কারণ সত্যি বলতে কি, নিহত আর মরণাপন্নদের শোকের মাতমে যেন ভারী হয়ে আছে চারপাশের বাতাস। চারপাশ থেকে ভেসে আসছে মহিলাদের বিলাপের আওয়াজ। রোদন করছে তাদের স্বামী সন্তান ভাইদের জন্য যারা এই লড়াইয়ে নিহত হয়েছে। এতে অবাক হবার কিছু নেই, কারণ একদিনের এই নারকীয় লড়াইয়ে 20,000 তথা 1/3 কুকুয়ানা সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে। যারা আর কখনো ফিরবে না, তাদের জন্য এই হৃদয় ভাঙ্গা হাহাকার শোনান আর একজনের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে গিয়ে এই বিভীষিকাময় পরিবেশ উপলব্ধি করা রীতিমতো নারকীয় এক অভিজ্ঞতা। মাঝরাত নাগাদ কান্নার তীব্রতা কিছুটা কমে এলো। অবশেষে মাঝে মাঝে তীক্ষ্ণ একটা বিলাপ ভেসে আসতে লাগলো আমাদের ঠিক পেছনের গুটির থেকে। পরে জানতে পেরেছিলাম ওটা ছিল নিহত রাজার টোয়ালার জন্য গাগুলের কান্না। এরপর খানিকটা চোখ বুঝলাম। বারবার ভেঙে গেল ঘুম, আর প্রতিবার জেগে উঠে নিজেকে আবিষ্কার করছি গত 24 ঘন্টার ভয়ঙ্কর ঘটনা প্রবাহের একজন কুশীলব হিসেবে। এবার দেখলাম সেই যোদ্ধাকে যে পাহাড়ের চূড়ায় আমার উপর হামলে পড়েছিল, আর আমি তাকে নরকের পথে পাঠিয়ে দিয়েছিলাম। একবার নিজেকে আবিষ্কার করলাম গ্রেসদের মহিমান্বিত নিরাপত্তা বলয়ের ভিতরে, যেখানে বারবার আছড়ে পড়ছে হানাদার বাহিনীর ঢেউ, আর গ্রেসদের অটল অবিচল দেওয়ালে বাধা পেরিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। পরিশেষে এলো সেই ভয়ঙ্কর দৃশ্যটা। তোয়ালার কাটামুন্ডু ছিটকে যাচ্ছে আমার সামনে দিয়ে। অবশেষে শেষ হলো দুঃসহ রাতটা, আর দিনের আলো ফুটলে খেয়াল করলাম আমার সঙ্গীরাও আমার চেয়ে ভালো ঘুমাতে পারে। প্রচণ্ড জ্বরে আক্রান্ত গুড মাঝে মাঝেই অচেতন হয়ে পড়ছে। উদ্বেগের সাথে লক্ষ্য করছি থুতুর সাথে রক্ত আসছে ক্যাপ্টেনের। কোনো সন্দেহ নেই, গতকাল কুকুয়ানা যোদ্ধার বর্ষার আঘাতে তার চেইনবর্ম ভেদ করতে না পারলেও অভ্যন্তরীণ রক্তক্ষরণের মতো প্রদাহ সৃষ্টি করেছে। চেহারায় ক্ষত থাকা সত্ত্বেও স্যার হেনরিকে বেশ তরতাজা দেখাচ্ছে। যদিও এই ক্ষতের কারণে হাসি আর খাওয়া দাওয়া করাটা দুরূহ হয়ে গেছে তার। আহত স্থানটা এতটাই আড়ষ্ট যে সেটা নাড়াচাড়া করাটাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 8টার দিকে আমাদের সাথে দেখা করতে এলো ইনফার্ডোস। এর পোরখা যোদ্ধাকে গতদিনের চেয়ে কিছুটা ম্রিয়মাণ মনে হলো আমার কাছে। যদিও সে জানালো সারাটা রাত তাকে জেগে কাটাতে হয়েছে। আমাদের দেখে আনন্দিত হলেও গুডের অবস্থা দেখে মন খারাপ করল প্রবীণ যোদ্ধা। আন্তরিকভাবে কর্মোদ্যম করল আমাদের সাথে। তবে একটা বিষয় বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করল আমার। ইনফার্ডোস যেভাবে স্যার হেনরিকে সম্বোধন করছে, তাতে মনে হচ্ছে তিনি যেন অন্য ভুবনের কোনো বাসিন্দা। পরবর্তীতে অবশ্য জেনেছি পুরো কুকুয়ানা ল্যান্ডে এই মহান ইংরেজ যোদ্ধাকে অলৌকিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সোনারের ধারণা কোনো রক্ত মানুষের পক্ষে এভাবে লড়াই করা সম্ভব নয়। বিশেষ করে সারাদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর তিনি যেভাবে টোয়ালাকে হত্যা করেছেন। টোয়ালা শুধু রাজাই ছিল না, সে ছিল একক লড়াইয়ে কুকুয়ানা ল্যান্ডের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। আর তারই সারের মতো ঘাড় এক কোপে মুন্ডহীন করে দিয়েছেন তিনি। আর স্যার হেনরির এই আঘাতটা কুকুয়ানা ল্যান্ডে প্রবাদ প্রতিম হয়ে ওঠে। অসাধারণ কোনো আঘাত বোঝাতে চাইলেই সেটাকে বলা হতো ইনকুবুর খা। ইনফাডোস আরও জানালো যে টোয়ালার সমস্ত রেজিমেন্ট ইগনোসির কাছে আত্মসমর্পণ করেছে। একইভাবে বিভিন্ন চিফদের পক্ষ থেকেও আত্মসমর্পণের বার্তা আসা শুরু করেছে। স্যার হেনরির হাতে টোয়ালার নিহত হবার ঘটনা পরবর্তী যে কোনো ধরনের জটিলতার অবসান ঘটিয়েছে, কারণ ক্রাগা ছিল তার একমাত্র পুত্র এবং ক্ষমতায় আসার আর কোনো দাবিদার বেঁচে নেই। মন্তব্য করলাম, ইগনোসি রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বুড়ো চিফ জবাবে শ্রাক করল। ঠিক, জবাব দিল ইনফাডোস। তবে মাঝে মাঝে রক্তপাতের মাধ্যমেই কুকুয়ানাদের শান্ত রাখা যায়। অনেকেই নিহত হয়েছে, কিন্তু মহিলারা এখনও বেঁচে আছে। এর মধ্যে অন্যরাও বড় হয়ে যাবে নিহতদের জায়গা গ্রহণ করার জন্য। এই ঘটনার পর এই রাজ্য অনেকদিন শান্ত থাকবে। পরবর্তীতে সকালের এক সময় সংক্ষিপ্ত সাক্ষাৎ করতে এলো ইগনোসি, যার কপালে এখন সেই রাজকীয় হীরার মুকুট শোভা পাচ্ছে। তাকে তাকে দেখছি তার রাজসিক ভঙ্গিতে এগিয়ে আসা। এক অনুগত গার্ড অনুসরণ করছে ইগনোসিকে। কোনোভাবে এর সাথে ডারবানের দেখা কয়েক মাস আগের সেই লম্বা জুলুকে মেলাতে পারছি না, যে আমাদের সামনে কাজে যোগ দেওয়ার জন্য নিজেকে পেশ করেছিল। ভাগ্যের চাকার কি অদ্ভুত পরিবর্তন। অভিনন্দন মহারাজ, উঠে দাঁড়িয়ে বললাম। হ্যাঁ মাকুমাজন, অবশেষে রাজা হয়েছে আপনাদের তৃণজনের কৃপায়, ঝটপট উত্তর দিল ইগনোসি। তারপর জানালো সবকিছু ঠিক মতোই এগোচ্ছে, আর সে আশা করছে হপ্তা দুয়েকের মধ্যেই একটা মহাভোজের আয়োজন করবে নিজেকে জনগণের সামনে পরিচয় করানোর জন্য। আমি ইগনোসির কাছে জানতে চাইলাম গাগলের ব্যাপারে সে কি সিদ্ধান্ত নিয়েছে। সে রাজ্যের জন্য অশুভ এক শক্তি, জবাব দিল জুলু রাজা, এবং আমি তাকে সহ আর সব ওঝাকে অবশ্যই খুন করব। সে এত বেশি সময় বেঁচেছে যে সে কখন বৃদ্ধা ছিল লোকজন সেটাই ভুলে গেছে। আর সে সর্বদাই এই ডাইনি শিকারীদের প্রশিক্ষণ দিয়ে আসছে, আর এই রাজ্যটাকে নরক বানিয়ে তুলেছে। তবে সে অনেক কিছু জানে, বললাম আমি। জ্ঞান অর্জন করার চেয়ে ধ্বংস করা ঢের সহজ ইগনোসি। তা অবশ্য ঠিক, চিন্তিত ভঙ্গিতে বলল সে। একমাত্র সেই জানে তিন ডাইনির পাহাড়ের রহস্য। এ মহাসড়ক কোথায় চলে গেছে, রাজাদের কোথায় সমাহিত করা হয়েছে, আর কোথায় অবস্থান করে সেই মহামহিম মৌন স্তব্ধত্রয়ী, আর জানে কোথায় আছে সেই হীরার উৎস। প্রতিশ্রুতির কথা ভুলে যেও না ইগনোসি, তুমি অবশ্যই আমাদের মাইনের পথ দেখিয়ে নিয়ে যাবে। তাতে যদি পথ দেখানোর জন্য গাগলকে জ্যান্ত রাখতে হয়, তবে তাই সই। আমি অবশ্যই আমার প্রতিশ্রুতি ভুলি না মাকুমাজন, আমি আপনাদের কথাটা অবশ্যই ভাবব। ইগনোসি বিদায় নিতেই গুডের অবস্থা দেখতে গেলাম। জ্বরের ঘরে প্রলাপ বকছেন ক্যাপ্টেন। ক্ষতর কারণে সৃষ্ট জ্বরকে আরো জটিল করে তুলেছে অভ্যন্তরীণ প্রদাহ। 4-5 দিন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রইলেন গুড। আর এটা নির্দ্বিধায় বলতে পারি, খোলাটার প্রাণান্তকর সেবা যত্ন না পেলে এই যাত্রায় টিকতেন না ক্যাপ্টেন গুড। মেয়েরা আসলেই শান্তির আধার, এটা সার্বজনীন বিষয়। তাদের জাতি ধর্ম বর্ণ যাই হোক না কেন, তারপরও দিনের পর দিন এই কৃষ্ণ রূপসীর গুডের পাশে নিরবিচ্ছিন্ন বসে থাকা, পরম মমতায় দক্ষ সেবিকার মতো সেবা করাটা আমাদের কাছে বিস্ময়কর এক বিষয় হিসেবে ধরা দিয়েছিল। প্রথমে 1-2 রাত আমি আর স্যার হেনরি মেয়েটাকে সাহায্য করার চেষ্টা করলেও আমাদের হস্তক্ষেপে তার বিরক্তি ও অসহিষ্ণুতা লক্ষ্য করে গুডকে ফুলাটার হাতেই পুরোপুরি ছেড়ে দিতে বাধ্য হলাম। ফুলাটার বক্তব্য আমাদের নাড়াচাড়া গুডকে আরও অস্থির করে তুলবে। দিনরাত 24 ঘন্টা রোগীর পাশে বসে থাকলো এই জুলু তরুণী। স্থানীয়ভাবে তৈরি একমাত্র ওষুধ
দুধ আর টিউলিপের কন্দের রস দিয়ে তৈরি একরকম শীতল পানীয় খাওয়ালো তাকে। মশামাছি যাতে গায়ে না বসতে পারে সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখল। এখনো সেই পুরো দৃশ্যটা যেন আমার চোখের সামনে ভাসছে। রাতের পর রাত সেই প্রাচীন পিডিমের আলোয় অস্থিরতার সাথে গুড়ের এপাশ ওপাশ করা, জ্বরের ঘরে ঘোরে চকচকে চোখের দৃষ্টি, অবিরাম প্রলাপ বকে যাওয়া, আর এই দৃশ্যের পাশাপাশি আরেকটা মায়াময় দৃশ্য। মাটিতে বসে থাকা এক কুকুয়ানা সুন্দরী হেলান দিয়ে বসে আছে কুটিরের দেয়ালে, চোখে উদ্বকুল কোমল করুণাময় দৃষ্টি। নাকি আর নাকি ওই দৃষ্টিতে আরো কিছু ছিল? দুটো দিন আমরা প্রায় নিশ্চিত ছিলাম যে মারা যাচ্ছেন গুড। বিষণ্ণ চিত্তে পায়চারি করেছি কুটিরের ভেতরে, তবে নিজের বিশ্বাসে অটল অবিচল কুকুয়ানার সৌন্দর্য। তিনি অবশ্যই বাঁচবেন। দ্বিধাহীন কণ্ঠে নিজের বিশ্বাসকেই যেন প্রকট করে তুলেছিল জুলু তরুণী। তোয়ালার প্রধান কুটিরের যেখানে রাখা হয়েছে গুডকে, তার চারপাশে ৩০০ মিটারের মধ্যে থাকা সমস্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে রাজার নির্দেশে, যাতে তাদের আওয়াজে রোগীর কানে কোনো শব্দ না আসে। এক রাতে, সেটা সম্ভবত অসুস্থতার পঞ্চম রাত, অভ্যাস মতো ঘুমোতে যাওয়ার আগে দেখতে গেলাম গুডকে। সতর্কতার সাথে নিঃশব্দে প্রবেশ করলাম কুটিরের ভেতর। পিদিমটা রাখা আছে মেঝের উপরে। অস্পষ্ট দেখা যাচ্ছে গুড়ের অবয়বটা অস্থিরভাবে এপাশ ওপাশ করার বদলে নিথর হয়ে পড়ে আছে। তাহলে সে আশঙ্কাটাই সত্যি হলো। তীক্ষ্ণ একটা হাহাকার নিজের অজান্তেই বেরিয়ে এলো বুক চিরে। গুড়ের মাথার পিছন থেকে গাঢ় একটা ছায়া সতর্ক করল আমাকে। এবার আরেকটু সামনে ঝুঁকে তাকালাম রুগীর দিকে। না, মারা যায়নি, তবে গভীর ঘুমে অচেতন। শক্ত করে আঁকড়ে ধরে আছে ফুলাটার হাত। অবশেষে সংকট কেটে গেছে। বেঁচে যাবেন গুড। এভাবে টানা 18 ঘন্টা ঘুমালেন গুড। আমি নিজে না দেখলে বিশ্বাস করতাম না কথাটা। এই পুরোটা সময় গুড়ের পাশে ঠায় দাঁড়িয়ে রইল ফুলাটা। তার আশঙ্কা আঁকড়ে ধরা হাতটা সরিয়ে নিলেই জেগে যাবেন গুড। খাবার কথা বাদই থাকে, 18 ঘন্টায় পেশির খিঁচুনি উদ্বেগ সহ যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছে মেয়েটা, কোনো ভুক্তভোগী ছাড়া সে কষ্ট আর কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। তবে গুডের যখন ঘুম ভাঙল, তখন এই তরুণীকে স্ট্রেচারে করে সরিয়ে নিতে হলো, কারণ তার হাত পায়ের জয়েন্টগুলো শক্ত হয়ে গিয়েছিল। এই পর্বের পরপরই আরো গোলাপের গতি দ্রুততর হতে লাগলো গুডের। প্রায় পুরোপুরি সেরে ওঠার শেষ পর্যায়ে পুরো বিষয়টাকে গুডকে জানালেন স্যার হেনরি। বিশদ বিবরণ দিয়ে জানালেন নিজের জীবনের জন্য ফুলাটার কাছে গুড কতটা ঋণী। সে 18 ঘন্টার কথা শোনার পর অশ্রু সজল হয়ে পড়ল ক্যাপ্টেনের চোখ। তারপর জায়গা ছেড়ে উঠে সরাসরি হাজির হলেন হেসেলে, যেখানে দুপুরের খাবার তৈরি করেছিল ফুলাটা। আমাকেও বগল দাবা করে নিলেন সাথে, যাতে তার কথাগুলো ঠিক ঠিক তর্জমা করে শোনাতে পারি তরুণীকে। তবে এই কথা বলতে বাধ্য হচ্ছি, গুডের এই অচেনা ভাষার শব্দ সম্ভার একেবারে যৎসামান্য হলেও মেয়েটা যেন তার কথাগুলো রীতিমতো উপলব্ধি করতে পেরেছিল। ওকে বলুন, বললেন গুড। আমি আমার জীবনের জন্য ওর কাছে ঋণী। ওর এই দয়ার কথা আমি কখনোই ভুলব না, তর্জমা করলাম। ত্বকের রং কালো হলেও কথাটা শুনে যেন চেহারায় আবির ছড়ালো জুলু তরুণীর। ঝট করে ঘুরে তাকালো মেয়েটা, যা আমাকে সবসময় চলা হংস বলাকার কথা মনে পড়িয়ে দেয়। চকিতে একবার বড় বড় বাদামি চোখ দুটো দিয়ে গুডকে দেখল মেয়েটি। তারপর কোমল কণ্ঠে বলতে লাগলো, না প্রভু আমার, এটা তেমন কিছুই নয়। তিনি কি ভুলে গেছেন কিভাবে আমার জীবন বাঁচিয়েছিলেন তিনি? আর আমি কি আমার প্রভুর খাস ভৃত্য নই? বেকুব হওয়ার মতো অবস্থা আমার। তোয়ালার খপ্পর থেকে বাঁচানোর ক্ষেত্রে স্যার হেনরিয়ার আমার অবদানের কথা বেমালুম ভুলে বসে আছে মিস জুলু। কিন্তু মেয়েরা মনে হয় এরকমই হয়। মনে করতে পারছি আমার স্ত্রীও অবিকল এইরকম। বিষণ্ণ মনে সেই সংক্ষিপ্ত সাক্ষাৎকার শেষ করলাম। তরুণী ফুলাটার সেই চকিত কোমল হরিণ চাউনিটি ঠিক পছন্দ করতে পারেনি। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন, পর্ব 17।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।